রূপশ্রী প্রকল্পের নতুন ফর্মটি কিভাবে ফিল আপ করবেন এবং ফর্মটি কোথায় জমা দেবেন, ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস লাগবে, সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওর মাধ্যমে জানাবো। রূপশ্রী প্রকল্পের নতুন ফর্মের বিভিন্ন রকম পরিবর্তন এসছে এবং সেই পরিবর্তন জায়গায় আপনাকে কী কী লিখতে হবে সম্পূর্ণ তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। এবং ফর্মটি কিন্তু সম্পূর্ণ সঠিকভাবে ফিল আপ করার পরেই কিন্তু আপনি বিয়ের আগে আপনার কিন্তু এককালীন 25,000 টাকা আপনি কিন্তু পেয়ে যাবেন। চলুন দেখে নিই আপনি রূপশ্রী প্রকল্পের ফর্মটি কীভাবে ফিল আপ করবেন। তবে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো রূপশ্রী প্রকল্পের ফর্মের জন্য, সেখান থেকেও কিন্তু আপনি ফর্মটা ডাউনলোড করে ফিল আপ করে আপনি জমা দিতে পারবেন। ঠিক আছে, তো এই ফর্মটা ফিল আপ করার আগে সবাইকে একটাই অনুরোধ, দেখতে পাচ্ছেন এখানে যে ফর্ম, এখানে কিন্তু প্রথমেই লেখা আছে শুধুমাত্র ইংরাজিতে পূরণ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ আপনাদের ইংরাজি বড় হাতের ক্যাপিটাল অক্ষরে কিন্তু আপনাদের ফর্মটা লিখতে হবে। ঠিক আছে, উপরের দিকে কিন্তু কিছু লিখতে হবে না। ঠিক আছে, উপরের দিকে যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনাদের জন্য নয়, এটা যারা জমা নেবে তাদের জন্য। ঠিক আছে, ফর্মের প্রথমেই দেখতে পাচ্ছেন লেখা আছে আপনার ব্যাংকের সঙ্গে যে আধার কার্ড নাম্বার লিঙ্ক আছে সেই বানান অনুযায়ী কিন্তু আপনার নামটা লিখতে হবে। কারণ আপনার ব্যাংকের সঙ্গে আপনার আধার কার্ড যে লিঙ্ক আছে, অর্থাৎ আপনার বানানটা যদি মিসম্যাচ হয় আধার কার্ডের সঙ্গে ব্যাংকে, তাহলে কিন্তু আপনার টাকা আসবে না। সেই জন্য যদি মিসম্যাচ না হয় সেক্ষেত্রে আপনি সঠিক বানানটা আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যেটা আছে আপনার আধার কার্ড লিঙ্ক, সেই বানানটা আপনি দেবেন আপনার আধার কার্ড নাম্বারে যে বানানটা আছে। এখানে ডেট অফ বার্থ, অর্থাৎ যে মেয়েটা অ্যাপ্লিকেশন করছে রূপশ্রী প্রকল্পে তার ডেট অফ বার্থ কিন্তু এখানে লিখতে হবে। প্রস্তাবিত বিবাহের তারিখ এখানে দেখতে পাচ্ছেন, তার যে তারিখে বিবাহ হবে সেই তারিখটা কিন্তু এখানে আপনাকে লিখে দিতে হবে। প্রথমে দিন, তারপরে মাস, তারপরে কিন্তু বছর এখানে কিন্তু লিখতে হবে। প্রথমে দিন, তারপরে মাস, তারপরে ইয়ার কিন্তু লিখতে হবে। ঠিক আছে, এখানে একটা রঙিন পাসপোর্ট সাইজের ফটো সেই মেয়েটার কিন্তু লাগাতে হবে যার বিবাহ হবে। ঠিক আছে, তারপরে এখানে বলছে প্রস্তাবিত বিবাহ অনুষ্ঠানের ঠিকানা। ঠিক আছে, এই প্রস্তাবিত বিবাহ অনুষ্ঠানের ঠিকানা মানে আপনার বাড়ির স্থায়ী ঠিকানা না, আপনার বাড়ি বিবাহ কিন্তু অনেকের ক্ষেত্রে লজে হয়, অনেকের মামার বাড়ি কাকার বাড়ি হয়। সেক্ষেত্রে যদি আপনার নিজের বাড়ি বিবাহ না হয়, যদি আপনার কোনো লজে বিবাহ হয় বা আপনার কোনো মামার বাড়ি কাকার বাড়ি বিয়ে হয়, তাহলে সেই ঠিকানাটা দেবেন। যদি আপনার নিজের বাড়িতেই বিবাহ হয় তাহলে কিন্তু আপনার নিজের বাড়ির ঠিকানাটা দেবেন। ঠিক আছে, আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। এটা কিন্তু প্রস্তাবিত বিবাহ অনুষ্ঠানের ঠিকানা, অর্থাৎ যেখানে অনুষ্ঠান হবে সেইখানে ঠিকানা লিখবেন। এখানে বাড়ির নম্বর দেখতে পাচ্ছেন, এখানে জিপি বা গ্রাম ওয়ার্ড, এবং বাড়ির নম্বরটা কিন্তু আপনাদের ভোটার কার্ডের লিস্টে কিন্তু বাড়ির নম্বরটা পেয়ে যাবেন। ঠিক আছে, রাস্তার নাম, আপনার ব্লকের নাম লিখতে হবে, আপনার থানা অর্থাৎ পুলিশ স্টেশনের নাম, আপনার ডিস্ট্রিক্টের নাম অর্থাৎ জেলার নাম লিখতে হবে, এবং পোস্ট অফিসের নাম দেখতে পাচ্ছেন, এখানে পিনকোডের নাম এখানে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, তারপরে বলা হচ্ছে আবেদনকারীর মায়ের নাম। ঠিক আছে, মায়ের নামটা এখানে লিখে দেবেন। তারপরে বাবার নাম এই বাক্সের মধ্যে আপনার বাবার নামটা কিন্তু লিখে দেবেন। ঠিক আছে, এবার বলা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। ঠিক আছে, যদি বিবাহ অনুষ্ঠানের ঠিকানা পার্মানেন্ট অ্যাড্রেস এক জায়গায় লিখবেন, তাতেও কোনো সমস্যা নেই, আলাদা আলাদা লিখবেন। বলছে পার্মানেন্ট ঠিকানা, ঠিক আছে, এখানে লিখে দেবেন আপনার বাড়ির নম্বর এখানে দুই জায়গায় কিন্তু লিখে দেবেন। ঠিক আছে, স্টেট রাস্তার নাম লিখে দেবেন। যদি আলাদা হয় সেক্ষেত্রে আলাদা করবেন, যদি আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা আলাদা হয়। এখানে বলা হয়েছে কারেন্ট অ্যাড্রেস, অর্থাৎ বর্তমানে আপনি যে ঠিকানায় বসবাস করেন, আর এটা পার্মানেন্ট অ্যাড্রেস। ঠিক আছে, এটা কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস। যদি দুটোই আপনাদের এক হয় তাহলে এক লিখবেন, আর যদি আলাদা হয় সেক্ষেত্রে আলাদা লিখবেন, যার যেটা হবে সেইটা লিখে দেবেন। ঠিক আছে, তারপরে বলছে দেখতে পাচ্ছেন থানা, যদি বর্তমান ঠিকানা এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই থানায় তাহলে একই থানা দেবেন, আলাদা হলে আলাদা দেবেন। পোস্ট অফিস এটা লিখে দেবেন। তারপরে বলছে জিপি বা ওয়ার্ড, গ্রামে থাকলে গ্রাম পঞ্চায়েত, এবং যদি পৌরসভায় থাকে তাহলে ওয়ার্ডের নাম লিখবেন, এখানেও তাই। ঠিক আছে, মিউনিসিপ্যালিটি বা আপনার ব্লকের নাম লিখতে হবে। তারপরে আপনার ডিস্ট্রিক্ট, ঠিক আছে, আপনার ডিস্ট্রিক্টের নাম লিখবেন, আপনার স্টেটের নাম লিখবেন, আর পিনকোডের নাম এখানে কিন্তু লিখে দেবে। আপনাদের কিন্তু দুই জায়গায় কিন্তু সেম লিখতে হবে, এবং আলাদা লিখতে হবে, পার্মানেন্ট ঠিকানা এবং স্থায়ী ঠিকানা। ঠিক আছে, এবার কন্ট্যাক্ট নাম্বার আপনার কিন্তু মোবাইল নাম্বার এখানে বসাতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি, এবং আপনার আধার কার্ডের সঙ্গে বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটা দেওয়াই কিন্তু ভালো। ঠিক আছে, তারপরে এখানে বলছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়, এটা কিন্তু নতুন সংযোজন হয়েছে বর্তমানে ফর্মের সঙ্গে। বলছে চূড়ান্ত ভোটার তালিকায় আবেদনকারীর নাম পাওয়া গেলে আবেদনকারী নির্বাচন বিবরণ লিখুন। যদি আপনার এসআইআর পরে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে এবং সেই ভোটার তালিকায় আপনার নাম থাকে, সেই ভোটার তালিকায় যে এপিক নাম্বার আসে সেই ভোটার তালিকায় আপনার ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন। এসি নাম্বার অর্থাৎ বিধানসভার নাম, পার্ট নাম্বার মানে আপনার বুথ নাম্বার, এবং সিরিয়াল নাম্বার অর্থে আপনার ভোটার লিস্টে কত নম্বর সিরিয়ালে নাম আছে সেইটা এখানে বসাতে হবে। ঠিক আছে, এইটা কিভাবে পাবেন, এটা কিন্তু আপনি ভোটার লিস্টে কিন্তু আপনি পেয়ে যাবেন, আপনার যে পাড়ায় যে ভোটার লিস্ট আছে সেটাই পেয়ে যাবেন। তারপরে 2 নম্বরে বলা হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকায় আবেদনকারীর নাম না পাওয়া গেলে পরিবারের
যোগসূত্র স্থাপিত হলে পিতা মাতা ভাইয়ের বোনের ভোটার তালিকায় বিবরণ লিখুন। অর্থাৎ কোনো কারণবশত যদি যে মেয়েটা অ্যাপ্লিকেশন করছে তার ভোটার তালিকায় নাম কেটে যায়, সেক্ষেত্রে এই খপটায় এই বাক্সটার মধ্যে তার পিতা মাতা ভাই বোনের ভোটার কার্ডের নাম্বার, তাদের কিন্তু বিধানসভার নাম, তার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বারটা কিন্তু লিখে দিতে হবে। আর যদি এই মেয়েটার অর্থাৎ যে আবেদন করছে তার ভোটার লিস্টের নাম না কেটে যায়, তাহলে কিন্তু এই বক্সে কিন্তু কিছুই লিখতে হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে। এখানে বলছে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য নতুনভাবে আবেদন করা থাকলে, অর্থাৎ কোনো মেয়ের বিবাহ হচ্ছে, অর্থাৎ সবে মাত্র 18 বছর হয়েছে, সে এখনও ভোটার কার্ড করেনি, সেক্ষেত্রে সে যদি অ্যাপ্লিকেশন করে থাকে নতুন ভোটার কার্ড পাওয়ার জন্য, তার অ্যাপ্লিকেশন যে অ্যাকনোলেজমেন্ট যে নাম্বার সেটা লিখবেন, এবং উপরে কোথাও কিন্তু সেই ভোটার কার্ডের নাম কিন্তু লিখতে হবে না, যেহেতু তার ভোটার কার্ড হয়নি এখনও, ঠিক আছে। এটা আশা করি বুঝতে পেরেছেন। তারপরে বলা হচ্ছে আবেদনকারী ট্রাইব্যুনালে আবেদন করেছে কিনা, এই বিষয়টি বর্তমানে বিচারাধীন আছে কিনা। যদি ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করে থাকে ভোটার থেকে নাম কেটে যাওয়ার পরে এবং সেটা এখনও প্রসেসিংয়ে রয়েছে, তাহলে হ্যাঁ হবে, হ্যাঁ হলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন, সেটা টিক চিহ্ন দিতে হবে, যার যেটা সেটা এখানে দিয়ে দেবেন। তারপরে বলছে ব্যাংক ডিটেলস, অর্থাৎ আপনার ব্যাংকের বিবরণ দিতে হবে 25,000 টাকা পাওয়ার জন্য, ঠিক আছে। যেন এককালীন 25,000 টাকা ঢোকে, সেই সুযোগ যেন ব্যাংকে থাকে, তেমন একটা অ্যাকাউন্ট আপনাকে দিতে বলা হচ্ছে। অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাবেন। আইএফসি কোড, আপনার ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ বইয়ে দেখবেন আইএফসি কোড লেখা আছে, সেই আইএফসি কোডটা লিখবেন। এমআইসিআর নাম্বার, অর্থাৎ ব্যাংকের এমআইসিআর নাম্বারটাও কিন্তু আপনার ব্যাংকের বইয়ে আপনি পেয়ে যাবেন। এবং ব্যাংকের শাখা, ঠিক আছে, ব্যাংকের নাম, ব্যাংকের নামটা এখানে লিখবেন। ব্যাংকের শাখা অর্থাৎ ব্রাঞ্চ নাম, আপনার ব্যাংকটা কোন ব্রাঞ্চের অন্তর্গত সেই ব্রাঞ্চ নেমটা এখানে লিখে দেবেন। ব্রাঞ্চ অ্যাড্রেস, অর্থাৎ আপনার ব্যাংকের যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের যে ঠিকানা, সেই ঠিকানাটা আপনার ব্যাংকের বইতে কিন্তু সমস্ত তথ্য আপনি পেয়ে যাবেন, সেটা দেখে দেখে লিখে দেবেন, ঠিক আছে। এখানে বলা হচ্ছে শুধুমাত্র লিপিবদ্ধ করার জন্য অন্যান্য ব্যক্তিগত তথ্য টিক দিন, অর্থাৎ আপনার যে শিক্ষাগত যোগ্যতা কত আছে সেটা এখান থেকে শুধুমাত্র টিক চিহ্ন দিতে হবে। ডিপ্লোমা নাকি গ্র্যাজুয়েশন নাকি মাধ্যমিক নাকি উচ্চ মাধ্যমিক, যার যেটা আছে সেটা এখান থেকে টিক চিহ্ন দেবেন। এবং আপনি কোন কাস্টের অন্তর্গত, জেনারেল না এসসি এসটি না ওবিসি, যার যেটা সেইটা এখান থেকে টিক চিহ্ন দেবেন। এবং আপনার ধর্মটা কী আছে সেটা এখান থেকে আপনি টিক চিহ্ন দেবেন, যার যে ধর্মটা আছে, ঠিক আছে। তারপরে নিচের দিকে যদি আসি, বলছে পাত্রের বিবরণ, এবার যে ছেলের সাথে আপনার বিবাহ হচ্ছে সেই পাত্রের বিবরণ এখানে দিতে হবে। সেই ছেলেটার একটা ফটো কিন্তু এখানে লাগাতে হবে। তার পুরো নাম, অর্থাৎ তার আধার কার্ডে যে নামটা আছে সেই নামটা দেবেন। তার ডেট অফ বার্থ কত আছে সেটা এখানে বসাবেন। এবং সেই যার ছেলেটার সাথে বিবাহ হচ্ছে তার মায়ের নাম এখানে লিখবেন, তার বাবার নাম কিন্তু এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। এবং তার স্থায়ী ঠিকানা, পাত্রের ঠিকানা, পাত্রের প্রথমেই তার হাউস নাম্বার এবং তার বর্তমান ঠিকানা এবং তার স্থায়ী ঠিকানা। যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে দুই জায়গায় কিন্তু সেম লিখে দেবেন। যদি আলাদা আলাদা থাকে তাহলে আলাদা আলাদা লিখে দেবেন। আপনার পাত্রের সঙ্গে কথা বলে নেবেন তার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই কিনা, ঠিক আছে। প্রথমে বাড়ির নাম্বার, তারপরে রাস্তার নাম, তারপরে যদি পঞ্চায়েতে বাস করেন তাহলে পঞ্চায়েতের নাম, যদি শহরে বাস করেন তাহলে ওয়ার্ডের নাম, পঞ্চায়েত হলে পঞ্চায়েত, ওয়ার্ড হলে ওয়ার্ড। তারপর যদি আপনি ব্লক হলে ব্লক, ঠিক আছে, মিউনিসিপ্যালিটি লিখে দেবেন। পুলিশ স্টেশন, পোস্ট অফিস, জেলা। তারপরে দেখতে পাচ্ছেন এখানে স্টেটটা ওয়েস্ট বেঙ্গল অবশ্যই লিখতে হবে, ওয়েস্ট বেঙ্গল। এবং আপনাকে পিনকোড নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে, ঠিক আছে। এবার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে আছে ঘোষণা দাখিল করা কাগজপত্র, ঠিক আছে। এখানে কিছু ঘোষণা আপনাকে করতে হবে। আমি ঘোষণা করছি, অর্থাৎ যে মেয়েটা ফর্ম ফিল আপ করছে সে ঘোষণা করছে আমি অবিবাহিত এবং প্রস্তাবিত বিবাহটি প্রথম বিবাহ। অর্থাৎ এই রূপশ্রী প্রকল্পের কিন্তু একটা মেয়ে প্রথমবার বিবাহ করলেই পায়, সে যদি পরবর্তীতে আরও বিবাহ করে সেক্ষেত্রে কিন্তু সে আর টাকা পাবে না। অর্থাৎ প্রথম বিবাহের জন্যই কিন্তু এককালীন 25,000 টাকা দেওয়া হয়, ঠিক আছে। এখানে শুধুমাত্র টিক চিহ্নটা দেবেন, এখানে টিক দিয়ে দেবেন, যেহেতু এখানে বাক্স নেই। বলছে আমার পারিবারিক বার্ষিক 1.5 লাখ টাকার বেশি নয়, ঠিক আছে। আপনার পরিবারিক আয় 1.5 লাখ টাকার বেশি নয়, সেটা কিন্তু টিক চিহ্ন দিতে হবে। আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং পশ্চিমে জন্মগ্রহণ করেছি, টিক চিহ্ন দেবেন। আমার পিতামাতা অভিভাবক পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, এখানেও টিক চিহ্ন দিতে হবে। এবং গত 5 বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছি, এবং এখানেও টিক চিহ্ন আপনাকে দিতে হবে, ঠিক আছে। তারপরে এখানে 4 নম্বরে বলা হচ্ছে আমার বয়স 18 বছর উপরে, তার প্রমাণপত্র হিসাবে আপনি জন্ম শংসাপত্র, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, সরকারি বিদ্যালয়ের ছাড়পত্র, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, অর্থাৎ যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে যেটা টিক চিহ্ন দেবেন সেই ডকুমেন্টসটা আপনাকে জমা দিতে হবে। যদি ভোটার কার্ডে টিক চিহ্ন দেন তাহলে ভোটার কার্ড দিতে হবে এবং তার নাম্বারটা এখানে লিখে দিতে হবে। যদি আপনি মনে করেন আমি জন্ম
অর্থাৎ আমার 18 বছর হয়েছে তার প্রমাণের জন্য বার্থ সার্টিফিকেট দেবো, তাহলে বার্থ সার্টিফিকেট টিক দেবেন এবং তার নাম্বারটা এখানে বসাবেন এবং সেইটা জেরক্স কপিও কিন্তু জমা দিতে হবে। আপনাদের আশা করি বুঝাতে পেরেছি। তারপরে 5 নম্বরে বলছে আমি নিজের নামে একটি সচল ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং এখানে আপনাকে টিক চিহ্ন দিতে হবে এবং ব্যাংকের বই যে পাতায় অ্যাকাউন্ট হোল্ডারের নাম আছে, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের নাম, আইএফসি কোড আছে, সেই পৃষ্ঠা কিন্তু আপনাকে জেরক্স জমা দিতে হবে। প্রস্তাবিত বিবাহের প্রমাণপত্র হিসাবে বিবাহিত নিমন্ত্রণ কার্ড, অর্থাৎ আপনাকে একটা নিমন্ত্রণ কার্ড বানাতে হবে, সেই কার্ডটা কিন্তু এখানে জমা দিতে হবে এই কার্ডটার সাথে, ঠিক আছে। বিবাহিত নথিভুক্ত নোটিশ এবং সেলফ ডিক্লারেশন, ঠিক আছে। এখান থেকে সব থেকে বেস্ট অপশন হলো এখানে কিন্তু এই যে বিবাহিত নিয়ন্ত্রণ কার্ড, এর যে কোনো একটা, এই তিনটের মধ্যে আপনি যে কোনো একটা দিতে পারেন, যেটা দেবেন সেটা টিক চিহ্ন দেবেন, ঠিক আছে। তবে আমার মতামতে এই বিবাহ নিমন্ত্রিত কার্ড আপনাকে দিলে সব থেকে ভালো, কারণ আপনার তো বিবাহ হবে, আপনি তো চিঠিতে অবশ্যই ছাপাতে হবে। যদি আপনি চিঠি নাও ছাপান তাহলে 100 টাকা নেবে একটা চিঠি ছাপাতে, সেই 100 টাকা দিয়ে একটা চিঠি ছাপিয়ে নেবেন এবং সেই বিবাহ নিমন্ত্রণ কার্ডটা এই ফর্মের সঙ্গে আপনাকে অ্যাড করে দিতে হবে। যদি না দিতে পারেন, যদি কার্ড না দেন, তাহলে সে স্বঘোষণাপত্র দিতে হবে এবং নিজে নিজে লিখে দিতে হবে এবং বিবাহ নথিভুক্ত নোটিশ যদি এবং রেজিস্ট্রি করে থাকেন তাহলে সেই ডকুমেন্টস কিন্তু দেবেন, ঠিক আছে। তবে এ দুটো না দিতে পারেন তাহলে এই কার্ডটা কিন্তু দেবেন, ঠিক আছে। এবং যেটা দেবেন সেটাই টিক চিহ্ন দেবেন এবং সেইটা কিন্তু আপনাকে জমা দিতে হবে এই ফর্মের সঙ্গে। আশা করি বোঝাতে পেরেছি, ঠিক আছে। এরপর নিচের দিকে যদি আসি, এখানে কিন্তু আপনার আধার কার্ডের যে ব্যবহার করা হবে তার অনুমতি নেওয়া হবে, যার জন্য আপনার এখানে আধার কার্ড নাম্বারটা এখানে বসাবেন। এখানেও দেখতে পাচ্ছেন এখানে আধার কার্ড নাম্বার বসাবেন, ঠিক আছে। আধার কার্ড নাম্বার শোনার পরে এখানে কিন্তু তার সাইন কিন্তু এখানে করে দিতে হবে। এখানে যে অ্যাপ্লিকেশন করছে তার সাইন করবেন, নেম অফ দ্য অ্যাপ্লিকেশন এবং নিচের দিকে তার নামটাও কিন্তু একবারে লিখে দিতে পারেন, ঠিক আছে। এটা বাংলা ইংরাজি দুটোই আছে, আপনি যে কোনো একটা করলেই হবে। যদি বাংলায় করেন তাহলে এখানেও আধার কার্ড নাম্বার বসাবেন এবং এখানে আবেদনকারী স্বাক্ষর কিন্তু করতে হবে, ঠিক আছে। এখানে তারপরে বলছে যে কোনো একটি নথি জমা দিতে হবে, অর্থাৎ যে ছেলেটার সঙ্গে বিবাহ হচ্ছে তার যে 21 বছর হয়েছে সেটা কিন্তু অবশ্যই হতে হবে, নাহলে কিন্তু আপনি এই টাকা পাবেন না। সেজন্য তারও, অর্থাৎ যে ছেলেটার সাথে বিবাহ হচ্ছে তার কিন্তু সেই পাত্রের কিন্তু বয়সের প্রমাণপত্র হিসাবে এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে দিতে হবে। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট, যেটা খুশি সেটা দেবেন এবং যেটা দেবেন, যে যদি আপনি আধার কার্ডে টিক চিহ্ন দেন তাহলে আধার কার্ড নাম্বারটা এখানে বসাবেন, যদি আপনি বার্থ সার্টিফিকেটে টিক চিহ্ন দেন তাহলে বার্থ সার্টিফিকেটের নাম্বারটা এখানে বসাবেন এবং তার কিন্তু সেই বার্থ সার্টিফিকেটের জেরক্স কিন্তু এই ফর্মের সঙ্গে আপনাকে দিয়ে দিতে হবে, ঠিক আছে। বলা হচ্ছে উপরোক্ত যে কোনো তথ্য ভুল প্রমাণিত হলে আমি দায়ী থাকবো, অর্থাৎ যে আবেদন করছে সে দায়ী থাকবে। এখানে আবেদনকারী স্বাক্ষর থাকবে এবং এখানে তার ডেটটা কিন্তু লিখে দিতে হবে, ঠিক আছে। যদি নিচের দিকে আসি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে ফর অফিস অনলি, অর্থাৎ এখানে যারা অ্যাপ্লিকেশন জমা নেবে তাদের জন্য, আপনাদের কিন্তু আর কোথাও কোনো কিছু লেখার নেই, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অফিসারদের জন্য, আপনাকে কিছু লিখতে হবে না। এখানে আবেদনকারী স্বীকৃতিপত্র হিসেবে আপনাকে এই রিসিভ কপি দিয়ে দেওয়া হবে। অর্থাৎ এইভাবে কিন্তু ফর্মটা সম্পূর্ণ ফিল আপ করতে হবে এবং ফর্মের সঙ্গে এবার কী কী ডকুমেন্ট দিতে হবে, আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড দিয়ে দেবেন এবং আপনার ব্যাংকের বই দিয়ে দেবেন। সাথে আপনার কিন্তু ইনকাম সার্টিফিকেট এবং বাসিন্দা সার্টিফিকেট দুটোই কিন্তু পঞ্চায়েত থেকে নিয়ে এর সঙ্গে কিন্তু অ্যাটাচ করে দেবেন এবং আপনার বিবাহের হচ্ছে তার কিন্তু একটা কার্ড কিন্তু এর সাথে জমা দিতে হবে এবং যে পাত্রের সাথে বিবাহ হচ্ছে তার আধার কার্ড, ভোটার কার্ড বা জন্ম সার্টিফিকেট যে কোনো একটা দিলেই কিন্তু হয়ে যাবে এবং এই ফর্মটার সঙ্গে সেগুলো কিন্তু জেরক্স জমা অ্যাটাচ করে আপনার নিকটবর্তী যে বিডিও অফিস আছে সেই বিডিও অফিসে ফর্মটা জমা দেবেন এবং ফর্ম জমা দেওয়ার পরে আপনার কিন্তু ভেরিফিকেশন হবে যে আদৌ ঠিকঠাক আপনার বিবাহ হচ্ছে কিনা এবং পঞ্চায়েত থেকে আপনার বাড়িতে ভেরিফিকেশন আসবে এবং ভেরিফিকেশন হওয়ার পরে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এককালীন 25,000 টাকা কিন্তু রূপশ্রী প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কী কী ডকুমেন্ট জমা দিতে হবে এবং কোথায় ফর্ম জমা দিতে হবে। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন যাতে সবাই বিষয়টি জানতে পারে এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।